2026 বিশ্বকাপের জন্য স্পেন যে স্কোয়াড ঘোষণা করেছে, তো সেটা কেমন হলো এবং তারা বিশ্বকাপে কেমন করতে পারে সে সম্ভাবনা নিয়ে এই ভিডিওতে একটু আলাপ করব। স্পেন কোচ দে লা ফুয়েন্তে যে স্কোয়াড ঘোষণা করেছেন তাতে দেখা যাচ্ছে যে তিনি জিকে হিসেবে নিয়েছেন ডেভিড রায়াকে, যিনি আসলে গোলবার সামলেছেন এই সিজনে। তারপরে হচ্ছে জোয়ান গার্সিয়া, বার্সেলোনার গোলবার সামলে এসেছে, এবং উনাই সিমন। উনাই সিমন হচ্ছে অ্যাথলেটিক ক্লাবে খেলে। উনাই সিমন লুইস এনরিকে যখন কোচ ছিল গত বিশ্বকাপ থেকে বা এর আগে থেকেই স্পেন টিমের স্টার্টার আর জিকে আর কি। তো এই তিনজনের মধ্যে বলা চলে স্পট পাওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই হবে এই ম্যাচে। এই যে পেরুর সাথে সর্বশেষ তারটায় গতকালকে যে ম্যাচটা খেললো সেটাতে স্পেন জিকে হিসেবে কিন্তু উনাই সিমনকে নামিয়েছে। তো আমারও মনে হচ্ছে যে উনাই সিমনকে দে লা ফুয়েন্তে বেছে নেবেন, আর আমিও হয়তো উনাই সিমনকে প্রেফার করতাম যদি আমি কোচ হতাম। কারণ হচ্ছে উনাই সিমন দীর্ঘদিন ধরে মোটামুটি বিশ্বস্ত হাতে করছে, গোলবার সামলাচ্ছে স্পেনের। সেই হিসেবে উনাই সিমনের এটা বেশি। আর তাছাড়া দে লা ফুয়েন্তের যে স্টাইল, যে অর্থাৎ স্পেনের যে খেলার ওভারঅল স্কোয়াডটা, সেটা হচ্ছে কি পজেশন বেসড ফুটবল। তাতে জিকের যে ভূমিকাটা সেটা কিন্তু শুধু শর্ট স্টেপিং করা না, সেটা হচ্ছে তাদেরকে বল পায়েও ভালো হতে হয়। তো উনাই সিমন পরীক্ষিত সৈনিক সেই হিসেবে বলা চলে। লুইস এনরিকের সময় থেকে সে স্টার্টার হিসেবে আছে এবং দে লা ফুয়েন্তের আমলেও সে তার জায়গাটা ধরে রেখেছে। এতেই বোঝা যায় যে তার ক্যালিবারটা ঠিক কতটা। তবে তাকে চ্যালেঞ্জ জানানোর জন্য ডেভিড রায়া এবং জোয়ান গার্সিয়া আছে। এটা অনেকটা 10 সালের যদি বিশ্বকাপের স্কোয়াড হিসাব করে, তাহলে 10 সালের স্পেনের যে বিশ্বকাপ স্কোয়াড ছিল তাতে ছিল জিকে হিসেবে ছিল কে কে আমরা দেখি। তাতে যদি দেখি তাহলে দেখবো যে আমরা তখন জিকে হিসেবে ছিল রিয়াল এবং স্পেনের অধিনায়ক ইকার ক্যাসিয়াস। তারপরে ছিল বার্সেলোনার ভিক্টর ভালদেস এবং আর্সেনালের পেপে রেইনা। তো মোটামুটি সেবারও স্পেনের এর মধ্যে অবশ্য ইকার ক্যাসিয়াসকেই ডেল বক্স বেছে নিয়েছিলেন এবং তার দলের অধিনায়কও করেছিলেন। তো এবারে যেটা দেখছি আমার মনে হয় যে উনাই সিমনই খেলবে। এবার দেখা যাক, খেলা মাঠে গড়ালে আসলে বলা যাবে। মূল পর্ব এর খেলা যখন শুরু হবে তখন বোঝা যাবে আর কি। তো ডিফেন্স লাইনে যেটা আছে, আজকের যে ডিফেন্স লাইন, অর্থাৎ গত রাতে যে পেরুর সাথে তারা যে ডিফেন্স লাইন নামিয়েছে সেটা দেখতে পাচ্ছি যে আয়ামেরিক লাপোর্তে, তারপরে কুকুরেল্লা, কুবার্সি, এই চারজনকে তিনি নামিয়েছেন। এছাড়াও তার ডিফেন্স লাইনে আছে এই চারজন সহ আরো চারজন, মোট 8জন ডিফেন্ডারকে তিনি নিয়ে যাচ্ছেন বিশ্বকাপে। সেটা হচ্ছে আর চারজনের মধ্যে একজন হচ্ছে গ্রিমালদো, তারপরে হচ্ছে পেড্রিও পোরো, তারপরে হচ্ছে পিউবিল, আরেকজন হচ্ছে এরিক গার্সিয়া। এরা সবাই মোটামুটি একাদশে জায়গা পাওয়ার মতোই বলা চলে ডিফেন্সে। মানে কাউকে খাটো করার সুযোগ নেই মোটামুটি ভাবে। আর স্পেন যেহেতু মিড বেসড টিম, তো তারা মিড একটু প্লেয়ার বেশি নিয়েছে। তারা 7জন মিড নিয়েছে, মানে প্রতিষ্ঠিত বলা চলে। এটা হচ্ছে এই তারা মিড হিসেবে নিয়েছে কাকে, মিড হিসেবে নিয়েছে রড্রি, তারপরে পেড্রি, গাভি, জুবিমেন্ডি, ফেবিয়ান রুইজ, তারপরে হচ্ছে মিকেল মিকেল মেরিনো, তারপরে হচ্ছে অ্যালেক্স বাইনা। এই 7জন মিডকে নিয়ে যাচ্ছে, মানে কাগজে কলমেরা মানে মিড আর কি। এছাড়া ফরওয়ার্ড লাইনেও হিসেবে যাদেরকে দেখাচ্ছে গুগলে তারাও কিন্তু তাদের মধ্যে 1-2জন মানে মিডেই খেলে এই আর কি। তো এটাতে রড্রি, পেড্রি এদেরকে নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। এরা গাভি, জুবিমেন্ডি এরা সবই মোটামুটি পরীক্ষিত মুখ। স্পেনের মিড নিয়ে আপনি সন্দেহের কোনো অবকাশ নেই যে তাদের মিডফিল্ড বিশ্বের সেরা আছে এবং যে কোনো মিডকে তারা চ্যালেঞ্জ জানাতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যাদেরকে নেওয়া হয়েছে আপনি চোখ বন্ধ করে পারেন যে এরা মানে এদের যে ক্যালিবার, এই ক্যালিবার দিয়ে এরা যে কোনো দল ডমিনেট করতে পারে এবং এরা ডমিনেট করবে। মিডে বলা চলে যে স্পেনের সাথে বল কেউই হয়তো কাছাকাছি মানের থাকবে না। এরকম মিড কার আছে এবার?
বল পজিশন বেসড। এমনিতে মিড যদি সেরা ধরি হয়তো পর্তুগালের সাথে হয়তো তুলনা করছে অনেকে, তাদের সাথে হয়তো 19-20 ডিফারেন্স হতে পারে, কিন্তু সেটাও পজিশন বেসড খেলার যখন কথা আসবে তাতে স্পেনের মিড এগিয়ে থাকবে বলে আমার মনে হয়। আর তাদের যে ফরওয়ার্ড লাইন তাতে দেখা যাচ্ছে যে নামগুলোকে দেখা যাচ্ছে, এর মধ্যে আছে ইয়ামাল, লামিন ইয়ামাল, তো নিকো উইলিয়ামস আছে, তারপরে দানি ওলমো আছে, ফেরান তোরেস আছে, মাইকেল ওয়াইয়ারজাবাল আছে, তারপরে ইয়েরেমি পিনো, ভিক্টর মুনোজ, বোর্জা ইগলেসিয়াস। 8 জন ফরওয়ার্ড দেখাচ্ছে আর কি, এদেরকে ফরওয়ার্ডে খেলাতে পারবেন। তবে স্পেনের যে খেলার ধরন, স্পেন হয়তো দেখা যাবে যে কোনো স্ট্রাইকার না রেখে ইয়ামাল তো হচ্ছে উইং এ খেলবে, মানে রাইট সাইড দিয়ে সে অ্যাটাক করবে, নিকো উইলিয়ামস হচ্ছে লেফট সাইড দিয়ে অ্যাটাক করবে। তো মানে নাম্বার 9 যেটা এতে অরিজিনাল, যে নাম্বার 9 বলতে যেটা বুঝি বক্স, আমরা যে বক্স ইন দ্য ফক্স, এই টাইপের স্ট্রাইকার না থাকলে স্পেন ওইটা কাভার করে ফেলে হচ্ছে ফলস 9 খেলে। যে কোনো একটা মিডকে দেখা গেল যে ফলস 9-এ খেলালো, খেলিয়ে তাদের সমস্যার সমাধান করে ফেললো। তাই মানে আসলে স্পেন এসব কাজ আগেও করেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে। 2012 সালে তারা ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল কোনো পরীক্ষিত নাম্বার 9 ছাড়াই, ঠিক আছে। তো তবে এই একাদশে যদি মানে ফ্রন্ট লাইনে যদি বলি তাহলে থাকবে এই ইয়ামাল থাকবে, আর হচ্ছে নিকো উইলিয়াম, দুই প্রান্তে এই দুইজন থাকার সম্ভাবনা বেশি মানে একাদশে, প্রথম একাদশে আর কি। আর ইয়াতে যদি নাম্বার 9 পজিশনে খেলে সেই ক্ষেত্রে হয়তো ফেরান তোরেস অথবা মাইকেল ওয়াইয়ারজাবালের মধ্যে লড়াইটা হবে প্রথম একাদশে কে জায়গা পাবে। তবে ওয়াইয়ারজাবাল তুলনামূলকভাবে বেশি দাবিদার আমার কাছে মনে হয়, মানে তার এতে সাম্প্রতিক সময় বা আমরা অনেকদিন ধরে দেখছি যে স্পেনের ফ্রন্ট লাইনে মানে মাইকেল ওয়াইয়ারজাবালই খেলে আসছে বেশিরভাগ সময়, সেই হিসেবে হয়তো ফেরান তোরেস সহ বাকিরা মানে বদলি হিসেবে নামতে পারে আর কি। তো স্পেনের মিডকে নিয়ে পরে আলোচনা, প্রথম নাম উল্লেখ করেছি, কিন্তু স্পেনের মিডের যে আছে কে খেলতে পারে এসব নিয়ে আসলে আলোচনা করিনি, কারণ স্পেনের মেইন শক্তিটা হচ্ছে বলা চলে মিড। তো মিড নিয়ে শেষে আলোচনা করছি, সেটা হচ্ছে স্পেনের এই যথারীতি গতকালকের ম্যাচের কথাই টানবো। গতকালকের ম্যাচে খেলেছে হচ্ছে মিডে প্রথম একাদশে ছিল রড্রি, পেড্রি এবং ফ্যাবিয়ান রুইজ, ঠিক আছে। তো অ্যালেক্স বাইনাও ছিল, অর্থাৎ 4 জন মিডফিল্ডার ছিল পরীক্ষিত এতে। তো যে 4 জন মিডফিল্ডার ছিল এদের মধ্যে ছিল এই স্পেন যদি না হয় আমার মনে হয় যে এদের মধ্যেই মিড নামাবে, যদি 3 জন নামায় সেই ক্ষেত্রে রড্রি তো দলের ক্যাপ্টেন হিসেবে আজকে গতকালকে নেমেছে। তো রড্রি মোটামুটি ফিট থাকলে রড্রি স্টার্টার হবে, পেড্রিও স্টার্টার হিসেবে থাকবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আর বাকি যদি 3 জন খেলায় সেই ক্ষেত্রে মনে হয় রুইজ খেলতে পারে। আর যদি করে হয়তো এবার বাইনাও দাবিদার, তো বাইনা জুবিমেন্ডি আর্সেনালের হয়ে দারুণ সিজন কাটিয়ে এসেছে মাইক, তারপরে মিকেল মেরিনো আর্সেনালের হয়ে খেলেছে। তো স্পেনের মিড নিয়ে আপনি আসলে ওইভাবে কথা বলে লাভ নেই। স্পেন পজিশন বেসড ফুটবল খেলবে এবং সেটাতে তাদের মিডফিল্ড হচ্ছে প্রাণশক্তি, যে কোনো দলেরই প্রাণশক্তি হচ্ছে মিড, কিন্তু স্পেনের ক্ষেত্রে এটা হচ্ছে অনেক বেশি করে সত্যি, ঠিক আছে। অনেক বেশি ব্যবধানে এটা সত্যি যে তাদের ফুয়েল হচ্ছে তাদের মিড। তবে তাদের মিড আছে, মিডের ক্যালিবার নিয়েও সন্দেহ নেই, কিন্তু তাদের মিডও কিন্তু সংগ্রাম করতে পারে ফিজিক্যাল বেসড এবং কাউন্টার অ্যাটাক নির্ভর যে টিমগুলো খেলে এরিয়ালে ভালো, তা লং বলে ওইসব দলের বিপক্ষে কিন্তু স্পেনের মিড শুরু করে স্পেন টিম খাওয়ার সম্ভাবনা আছে আমার মনে হয়। কারণ ওইসব টিমের যে এটা আছে, এদের যে পাসিং লেন বা এই পাসিং অপশনে করবে, যে কোনো দলই আমার মনে হয় স্পেনের সাথে বল দখলের লড়াইয়ে কম করবে। তাদের অ্যাপ্রোচটা অর্থাৎ পক্ষের অ্যাপ্রোচ কিন্তু বল দখলের দিকে কম থাকবে, তাদের অ্যাপ্রোচটা থাকবে কিছুটা ফিজিক্যালি ডমিনেট করার বা কাউন্টার অ্যাটাকের, কুইক কাউন্টার অ্যাটাক নির্ভর খেলার। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে
স্পেন ওই ক্ষেত্রে একটু সমস্যায় পড়তে পারে। যেমন ফ্রান্সের সাথে গতকালকের ভিডিওতে বলেছিলাম যে ফ্রান্সের সাথে যদি খেলা পড়ে তাহলে ফ্রান্স স্পেনের মিডের কাছে সংগ্রাম করতে পারে, এটা যেমন সত্যি কথা। আবার ফ্রান্সের যে টিমের যে দেশমের যে গেম প্ল্যান, ওই টাইপের খেলা হলে স্পেনও সংগ্রামের মুখে পড়তে পারে, অর্থাৎ চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তাদের এটা নিয়ে সন্দেহ নেই, মানে ক্যালিবারের দিক থেকে কাউকে খাটো করার সুযোগ নেই। তবে মোট কথা একই সাথে কোনো দলই আসলে বিশ্বকাপ, যদি যেটা প্রথম মেয়াদে বলেছিলাম ভিডিওতে, আর্জেন্টিনার ভিডিওকে নিয়ে যে ভিডিও করেছিলাম সেটার সময় এটা বলেছিলাম, এখানেও একই কথা বলবো যে বিশ্বকাপে বা যে কোনো টুর্নামেন্টে যে স্কোয়াড থাকে, কারো স্কোয়াডে একেবারে নিখুঁত হয় না, কোনো না কোনো দিক থেকে তাদের মানে সব দলেরই দুর্বলতা থাকে, শক্তির জায়গা থাকে, কিন্তু বিষয় হচ্ছে কে কতটা এটাকে কাভার আপ করতে পারে আর কি, স্টেপ আপ করে এটাকে করে সাকসেস নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে বিষয়। তো স্পেনের যেমন 2010 বিশ্বকাপের দলটাকে আমি আর্জেন্টিনাকে নিয়ে ভিডিওতে সম্ভব বলতে প্রাইম স্কোয়াড হিসেবে বিবেচনা করলে স্পেনের একাদশকে ওই স্কোয়াডকে বিবেচনা করা যায়, যেতে পারে। কিন্তু সে স্কোয়াডও এরিয়ালে যথেষ্ট দুর্বল ছিল। এটার কারণ হচ্ছে স্পেনের যে খেলোয়াড়েরা এরা কিন্তু ফিজিক্যালি বিস্ট না সাধারণত। তো এটার কারণে তাদের যে অ্যাপ্রোচ থাকে ওইটাতে তারা বারবারই মানে দেখা যায় যে এরিয়াল ডুয়েলে লড়াইয়ের ক্ষেত্রে তারা সংগ্রাম করতেই পারে, এই আর কি। তবে ওই বিশ্বকাপের ক্ষেত্রে একটা বিষয় ছিল যে স্পেনের টিমটা অন্যদের চেয়ে অনেক অনেক বেশি ব্যবধানে এগিয়েছিল। ওই বিশ্বকাপের আগে আইভরি কোস্টের কোচ ছিলেন সভেন গোরান এরিকসন, তার একটা স্টেটমেন্ট আমি পড়েছিলাম যে এই বিশ্বকাপে কে চ্যাম্পিয়ন হতে পারে এটা যদি বলা হয় তাহলে আমি 50 ইউরো বাজি ধরবো স্পেনের পক্ষে, আর 50 ইউরো হচ্ছে ব্রাজিলের পক্ষে। তো স্পেনকে ওই বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে, ব্রাজিল বা আর্জেন্টিনার সাথে যেহেতু দেখা হয়নি তারা কেমন করতো জানি না। তবে আমার একটা সর্বোপরি একটা বিষয় যে কোনো টিমের সাথে যদি ব্রাজিল আর্জেন্টিনার নিজেদের একটা শেপ মেনটেন করতে পারে, মানে তাদের যে খেলার ধরন সেটা যদি মোটামুটি একটা শেপে থাকে, তারা ওই অবস্থায় তারা যে কোনো দলকে ডমিনেট মানে করার হারানোর সক্ষমতা রাখে যে কোনো মোমেন্টে, যত শক্তিশালী দল হোক। এই জিনিসটা আমরা 13 সালের কনফেডারেশন কাপে দেখেছিলাম, স্পেনকে ব্রাজিল কিভাবে নাকানি চুবানি খাইয়েছিল ইয়াতে। ওই কনফেডারেশন কাপে সেমিফাইনালের প্রথম 45 মিনিট ইতালি যথেষ্ট পরিমাণ স্পেনকে ডমিনেট করেছিল, কিন্তু তারপরে তারা হেরে গিয়েছে বলা চলে। তারা যে সুযোগ পেয়েছিল অন্তত পক্ষে 4টি গোলে কনভার্ট করতে পারতো, তারা সেটা করতে পারেনি, যার কারণে তারা স্পেনকে হারিয়ে যে চূড়ান্ত সাফল্য সেটা পায়নি, তারা ফাইনালে যেতে পারেনি। কিন্তু ফাইনালে গিয়ে ব্রাজিলের সাথে খেলতে নেমে স্পেনের অবস্থা খুবই কাহিল হয়ে পড়েছিল, এবং 14 বিশ্বকাপেও স্পেনের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। প্রথম ম্যাচে নেদারল্যান্ডের সাথে, আগের বিশ্বকাপে যাদেরকে হারিয়েছিল সেই নেদারল্যান্ড তাদেরকে 5-1 গোলে হারিয়েছিল। তো অবশ্য এটাও ঠিক যে ওই সময়ে তাদের যে সময়টা, সেরা সময়টা তারা অনেক প্লেয়ারই পেছনে ফেলে আসছে, কিন্তু তারপর ওই সময় তাদের যে মান ছিল, মানে ক্যালিবার ছিল, আমি মনে করি যে অনেক টিম শিরোপার দাবিদার টিম থেকে বেটার ছিল। কিন্তু ওই যে ছিল তাদের যে গেম প্ল্যান বা স্ট্র্যাটেজি, এটা কিন্তু অন্য টিমগুলো আস্তে আস্তে মানে ধরে ফেলছিল। কারণ 10 সালে তাদের যে ট্যাকটিক্স ছিল, 8 থেকে 12 সাল পর্যন্ত তাদের যে খেলার যে ট্যাকটিক্স ছিল সেগুলো ছিল মানে প্রতিপক্ষ অনেক বেশি হন্যে হয়ে যেত যে মানে তাদেরকে আটকাবে কিভাবে এটা চিন্তা করতে গিয়ে। তাদের সাথে বল পজিশনে দেখা যেত যে 65 to 70% পর্যন্ত তারা বল দখলে রাখছে মিনিমাম প্রতি ম্যাচে, যে ম্যাচে কম রাখছে সেই ম্যাচেও দেখা যাচ্ছে 60-এর উপরে তাদের বল দখল থাকে। তো এই কারণে দেখা যেত যে প্রতিপক্ষ দল খেলবে কি আর যদি হয়। স্পেন যেখানে 605 খেলছে সেখানে দেখা যাচ্ছে প্রতিপক্ষ 305 খেলতে হচ্ছে, তাদের যান বের হয়ে যাচ্ছে, যার কারণে স্পেন ওই সময়ে এককভাবে ডমিনেট করেছিল। কিন্তু আস্তে আস্তে তাদের সবকিছুরই শেষ হয়, তো তাদের ওই প্রাইম টাইম শেষ হওয়ার পর আস্তে আস্তে ওই সময় প্রাইম টাইম শেষের দিকে ছিল, এটা একটা বিষয়। কিন্তু আমি তারপরও মনে করি ব্রাজিল আর্জেন্টিনা আরেকটু হলে আগে দেখা হলে তাদেরকে যদি চ্যালেঞ্জ জানাতো তাহলে কেমন হতো। যেমন এই যে 18 সালে যে ফ্রান্স টিমটা বিশ্বকাপ জিতেছে,
আমার কাছে এটা বিশ্বকাপের আগেও মনে হয়েছিল যে ফ্রান্সের যে টিম আছে এটা 22 সালের বিশ্বকাপ জেতার জন্য বড় দাবিদার হতে পারে, কিন্তু 18 সালের জন্য তারা খুব একটা মানে হয়তো ভালো করবে কিন্তু জিতবে এটা আমি আশা করিনি। কিন্তু দেখা গেছে অন্য দলগুলো খুব একটা ভালো করতে পারেনি, ওইটার এতেও তারা কিছুটা ফেভার পেয়েছে ভালো। এতে কোয়ার্টারে সরি দ্বিতীয় রাউন্ডে তারা আর্জেন্টিনার সাথে যখন নামলো ওই অবস্থায় কিন্তু তারা একটু চ্যালেঞ্জের মুখে শুরুতে পড়েছিল। পাভার্ড যদি গোলটা না করতে পারতো তাহলে হয়তো আর্জেন্টিনার সাথে ফলাফল অন্যরকম হলেও হতে পারতো, এটা একটা বিষয় আছে। তো ফ্রান্স 22 সালে গিয়ে যখন খেললো ওই সময় আর্জেন্টিনার কাছে মোটামুটি 70 মিনিট পর্যন্ত ফাইনালে বলা চলে যে ফ্রান্স মানে পাত্তাই পায়নি। পরের দিকে ফ্রান্স খেলা ফিরেছে 70 মিনিটের পরে, এটা একটা বিষয় আছে। তো এইবারের যাই হোক ওইগুলা ভিন্ন আলোচনা। স্পেনকে নিয়ে কথা বলছিলাম, স্পেনকে নিয়ে ইয়া করি কথা বলি। স্পেন যদি মানে নিজেদের এই দুর্বলতাকে ইয়া করতে পারে, অর্থাৎ ফিজিক্যালি বিস্ট গুলো টিমগুলোর বিপক্ষে কিভাবে খেলবো ওই অ্যাপ্রোচটা যদি তারা ইয়া করতে পারে, ঠিকভাবে সাজাতে পারে গেম প্ল্যান, গেম প্ল্যানটা যদি ওইভাবে সাজাতে পারে এবং সেটা এক্সিকিউট করতে পারে মাঠে, অর্থাৎ মাঠে বাস্তবায়ন করতে পারে, তাহলে স্পেনকে ঠেকানো কষ্টসাধ্য হয়ে যাবে। এবং স্পেন এই বিশ্বকাপ জেতার জন্য ফ্রান্স এবং স্পেনের হচ্ছে অন্যতম দাবিদার, কারণ টিম স্টেবিলিটি যেটা সেটা হচ্ছে মানে এই দুই দলের টিম স্টেবিলিটিটা অন্যরকম ইয়াতে আছে, মানে অন্য লেভেলের। এইবার এটাই মনে হচ্ছে। এখন তারা কি করতে পারে সেটা তো মাঠে খেলা করালে বোঝা যাবে। তবে স্পেনের একটা ফরওয়ার্ড লাইনে একটা দুর্বলতা হচ্ছে তাদের মানে বড় নাম হয়তো মানে নাম্বার 9 হিসেবে খুব বড় নাম নেই, কিন্তু মাইকেল ওয়াইয়ারজাবাল যে আছে, ওয়াইয়ারজাবাল কিন্তু খুবই পরীক্ষিত ফরওয়ার্ড দে লা ফুয়েন্তে, তো সেই হিসেবে বলা চলে তাদেরকে খাটো করার কোনো সুযোগ নেই। ওয়াইয়ারজাবাল, তারপর ফেরান তোরেস সহ যারা আছে। আর দে লা ফুয়েন্তেকে কিন্তু কোচদেরও গুরু বলা হয়, কোচদের কোচ বলা হয় স্পেনে, লুইস এনরিকেদের গুরু ছিল। তো দে লা ফুয়েন্তে অবশ্যই ভালো খেলে মানে ভালো করবে বলেই আমার মনে হচ্ছে। তো বাকিটা তো মাঠে খেলা করালে আমরা দেখতে পাবো যে তাদেরকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো টিম আছে কিনা, এই আর কি। আপনার কি মনে হয় সেটা কমেন্টে জানাতে পারেন। আর আমার যে ইউটিউব চ্যানেল দ্য স্পোর্টস ল্যাব সেটাতে আপনারা চাইলে ফলো দিয়ে পাশে থাকতে পারেন, ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, এবং আমার ফেসবুক আইডিতেও চাইলে ফলো করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।